আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। উন্নত সমাজ বিনির্মাণের লক্ষ্য জানিয়ে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বার্ষিক উন্নয়ন ব্যয় বা এডিপি 2,30,000 কোটি টাকা এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.25% আর মূল্যস্ফীতি 6.5%। এই বাজেট বাস্তবায়ন হলে বৈষম্যের দুষ্টু চক্র থেকে মুক্তি মিলবে বলে আশা অর্থ উপদেষ্টার। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। আসসালামু আলাইকুম। প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর সরাসরি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে নিজের প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 25-26 অর্থ বছরের বাজেট আপনাদের কাছে পেশ করছি। শুরুতে অর্থনীতিকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সম্পদের সুষম বন্টন করে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার কথাও বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। মোট রাজস্ব আহরণ করতে হবে 5,64,000 কোটি টাকা। এনবিআরের দায়িত্ব 4,99,000 কোটি টাকা। মোট পরিচালন ব্যয় 4,98,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বড় প্রকল্পের বাহাদুরি নয়, স্বাস্থ্য শিক্ষা সহ প্রয়োজনীয় খাতে বরাদ্দ বাড়াতে চায় সরকার। এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। সুদ পরিশোধ করতে হবে 1,22,000 কোটি টাকা। বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর ও কর্মোপযোগী শিক্ষার পরিবেশ তৈরি এবং যুব কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি এবং বৈদেশিক উৎস থেকে ঋণ করতে হবে 1,01,000 কোটি টাকা। এই লক্ষ্য পূরণে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী অনিশ্চয়তা এবং প্রশাসনিক স্থবিরতার মধ্যে ঘোষিত 2025-26 অর্থ বছরের বাজেটে রয়েছে কিছু ভিন্নতা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যের উপর কর, শুল্ক ও ভ্যাট আরোপ করতে যাচ্ছে সরকার, যার প্রভাবে বাজারে কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। এবারের বাজেটে কোন পণ্যের দাম বাড়ছে এবং কোনগুলোর কমেছে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসিবাদ পতনের পর রাজনৈতিক সরকার না থাকায় সংসদের বাইরে 16 বছর পর বাজেট। মানুষের প্রত্যাশা একটু বেশি হলেও প্রাপ্তির সঙ্গে কতটুকুই বা সামঞ্জস্য তা মেলানোর চেষ্টা করছে মানুষ। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সেই লক্ষ্য পূরণে অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। রাজনৈতিক সরকার না থাকায় এলাকার পাতি মাস্তানদের সালামি দিতে হবে না ভেবে যারা বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য এবারের বাজেটেও নেই সুখবর, কারণ ভ্যাট বাড়ছে রড ও স্টিলে, দাম বাড়বে মার্বেল গ্রানাইটেরও। গরমে স্বস্তির পরশ নেয়ার এসি ফ্রিজেও বাড়ছে ভ্যাটের হার। স্ত্রী কিংবা প্রিয়জনকে খুশি করতে কসমেটিক কিনে দিতে চাইলে বাড়াতে হবে খরচের হাত। বাড়ছে দেশীয় মোবাইল ফোনের দামও। শিশুদের খুশি করতে বিদেশি চকলেট কিংবা বিদেশি খেলনা কিনতে গেলেও গুনতে হবে বাড়তি টাকা। ব্যাটারি চালিত রিক্সা ভাড়া বেশি হওয়ায় বিরক্ত হয়ে মোটরসাইকেল কিনতে চাইলেও এবার মিলবে না স্বস্তি, কারণ দুটোর দামই বাড়ছে এবারের বাজেটে। দাম বাড়ছে হেলিকপ্টারেরও। এছাড়া বাড়ছে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য, ব্লেড, টেবিলওয়্যার, দেশে তৈরি সুতোর দামও।
এত মূল্য বৃদ্ধিতে বাড়বে টেনশন, আর টেনশন কমাতে যারা ধূমপান করেন তাদের জন্য নেই ভালো কোনো খবর। গত কয়েক বছরের মতো এবারও বাড়ছে সিগারেটের দাম। কর আদায়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাপনাকে মূল্য বৃদ্ধির খবরে যখন নাবিশ্বাস সাধারণ মানুষের, তখন স্বস্তির খবর হলো কিছুটা কমছে সয়াবিন তেল ও চিনির দাম, কমছে মাটি ও পাতার তৈরি পণ্যের দাম, এলএনজি আমদানিতে প্রত্যাহার হচ্ছে ভ্যাট, ফলে বাড়ছে না বিদ্যুতের দাম, খানিক কমছে সিলিন্ডার গ্যাসের দামও। এছাড়া জ্বালানি তেলের দাম কমার খবরে কিছুটা স্বস্তির বাতাস সাধারণের মাঝে। বিগত সরকারের রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে বড় সুখবর, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঋণপত্রে কমছে উৎসে কর, কমছে ভূমি নিবন্ধনেও, চামড়া শিল্পে দেওয়া হচ্ছে শুল্ক ছাড়, সাশ্রয়ী মূল্যে মিলবে ক্রিকেট ব্যাট, অর্থশাস্ত্রে হবে বিদেশি জুসে, কমছে সংবাদপত্রের নিউজ প্রিন্ট কেনার খরচ। এছাড়া পিভিসি পাইপ ও কপার ওয়্যার সহ বেশ কিছু পণ্যের দাম কমছে এবারের বাজেটে। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটে অন্যতম লক্ষ্য। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। রক্ষা করে একটি যৌক্তিক এবারের বাজেট ব্যবসা বান্ধব নয়, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ থাকলেও কিভাবে বাস্তবায়ন হবে তা অস্পষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাসকিন আহমেদ। সোমবার রাজধানীর মতিঝিলে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। তবে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ বিজ্ঞপ্তিতে ইফতেখারুজ্জামান জানান, এই সিদ্ধান্ত সংস্কারের মূল লক্ষ্যের বিপরীত। আর সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কর হার বাড়ানো হলেও কালো টাকা সাদা করার সুযোগ থাকায় হতাশা প্রকাশ করেছেন। নাজমুল হুদাকে সঙ্গে নিয়ে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বার্ষিক উন্নয়ন ব্যয় বা এডিপি 2,30,000 কোটি টাকা এবং রাজস্ব আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে বাজেট প্রকাশের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ব্যবসায়িক সংগঠন ও অর্থনৈতিক বিশ্লেষকরা। আমরা এক্সপেক্ট করেছিলাম যেটা কিন্তু এই রাজধানীর মতিঝিলে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ বলেন, তুলা, মোবাইল ফোন এবং অটোমোবাইলের মতো পণ্যে কর বৃদ্ধি স্থানীয় উদ্যোক্তাদের নেতিবাচক অবস্থানে ফেলবে। কিন্তু এক্সপেক্ট করছেন যে বছরের মাঝামাঝি সময় 6.5% আসবে, কিন্তু এটা কিভাবে আসবে এটার কিন্তু কোনো ডিরেক্ট এবং ক্লিয়ার ভিশন কিন্তু সরকারের পক্ষ থেকে এই বাজেট প্রস্তাবনা আমরা দেখতে পারিনি। আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাইনি। আর সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিচ্ছিন্নভাবে কিছু ভালো পদক্ষেপ হলেও সামগ্রিকভাবে কাঠামোগত পরিবর্তন নেই। কালো টাকার সুযোগটা এখানে রয়ে গেছে, যদিও এখানে রেট বাড়ানো হয়েছে, কিন্তু আমরা আগেও বলেছি কালো টাকার ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে যে এই কালো টাকার সুযোগ দিয়ে কিন্তু যারা নৈতিকভাবে প্রতি বছর তারা স্বচ্ছ আয় করে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে কর দিয়ে থাকেন, তাদের প্রতি একটা নৈতিক একটা আঘাত বলবো। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাজেট কমানো নিয়েও উদ্বেগ জানিয়েছেন তারা। শিক্ষা, স্বাস্থ্য এবং দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজস্ব আয়ের সাথে বাজেটের আকার সামঞ্জস্যপূর্ণ হয়নি, বাজেটের মৌলিক বিষয়গুলো গলত রয়েছে। বিকেলে রাজধানীর হোটেল সারিনায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বাজেটের আকার আরো ছোট হওয়া উচিত ছিল জানিয়ে তিনি আরো বলেন, আগামী সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। বলতে চাই না অনেকটা এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। সুতরাং আমি মনে করি এই মৌলিক জায়গাটাই গলতটা রয়ে গেছে। গতানুগতিক ধারাতেই বাজেট দিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে দাম কমা সহ
কিছু বিশেষত্ব রয়েছে। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাজেটটা অনেকটাই গতানুগতিক, তবে কিছু পরিবর্তন আসছে। ঋণের পরিমাণ আগের চেয়ে একটু কম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে, বাজেট শেষে রিফ্লেকশন আছে, তবে কতটুকু কমবে এরকম নিশ্চিত আমার মতো স্পষ্ট হয়নি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, সব রাজনৈতিক দল প্রধান উপদেষ্টাকে এমনটা বোঝাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখতে এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সর্বোচ্চ ছাড় দিতে চায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আগামী 1 মাসের মধ্যে জুলাই সনদ প্রস্তুত করার দাবিও জানান তারা। ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা পর্বের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সর্বদলীয় এই বৈঠকে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমাদের সাথে সংস্কার বিষয়ে দ্বিতীয় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংস্কারের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কাছাকাছি আসা সম্ভব হয়েছে রাজনৈতিক দলগুলোর। কালক্ষেপণ না করে দ্রুততা বাস্তবায়নের দাবি জানান তিনি। ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে সুনির্দিষ্ট তারিখ চায় জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি। মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এই ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল। জুলাই মাস আসতেছে, 1 বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। 5ই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। নির্বাচন নিয়ে অনাস্থা দূর করতে রোডম্যাপের বিকল্প নেই বলেও মনে করেন বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। 3টি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোডম্যাপ চেয়েছে। সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা যথাসম্ভব বেশি ঐকমত্য তৈরি করতে চাই এবং যেগুলো ঐকমত্য হবে সেগুলো জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে আমরা ঘোষণা করার পক্ষে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্যই ঐকমত্য কমিশন দ্বিতীয় পর্বের আলোচনার মাধ্যমে জুলাই সনদকে আরও সমৃদ্ধ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে তিনি এমনটা জানিয়েছেন। এর আগে বৈঠকের শুরুতে তিনি বলেন, মতানৈক্যের কারণে জুলাই সনদ তৈরির সুযোগ যেন হারিয়ে না যায়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কিভাবে সে ঐক্য ধরে রাখা, দুঃখকে শক্ত করা, মজবুত করা, সেগুলোর ব্যাপারে আপনাদের পরামর্শ পেলাম এবং এটা ক্রমাগতভাবে আরও মিটিং হতে থাকবে। দ্বিতীয় পর্যায়ের যে মিটিং সেটা চলতে থাকবে, যাতে আমরা ওই জুলাই সনদটা আরও সমৃদ্ধ করতে পারি, অনেক বিষয়ে আমরা ঐক্যমতগুলো প্রকাশিত করতে পারি, জাতি যেন দেখতে পারে সবাই মিলে কি কি জিনিসের ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি। বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন দণ্ড ঠিক রেখেছেন আদালত। রায় ঘোষণার পর সিনহার বোন জানান, যেদিন কার্যকর হবে সেদিন সন্তুষ্টি আসবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন GM মাহমুদ। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ঘটনার ৫ দিন পর ২০২০ সালের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র্যাব। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে পরিকল্পিত হিসেবে উল্লেখ করা হয়। ২০২২ সালের ৩১ জানুয়ারি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড ও অন্য ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। পরে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড নিশ্চিতে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করায় সোমবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। উচ্চ আদালতের রায় নিয়ে কথা বলেন সিনহার বোন, জানান সত্যের জয় হয়েছে। যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয় সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। আলোচিত এ মামলার রায় নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল, জানান মেজর সিনহা তার জীবন দিয়ে অগণিত মানুষের জীবন রক্ষা করেছেন। হয়তো মেজর সিনহার শূন্যতা পূরণ হবে না। রায়ে আসামিদের ৫০,০০০ টাকা করে জরিমানার আদেশও বহাল রাখা হয়েছে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।